প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি, শনিবার থেকে কাজ শুরু। জুলাই আগস্টে 848 নেতাকর্মী নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির, আসামি শেখ হাসিনা সহ 500। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ, বললেন ফখরুল। হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান। ন্যূনতম সংস্কার, আনুপাতিক পদ্ধতির ভোট সহ 23 প্রস্তাব জামায়াতের। এক যুগ পর নির্বাচন কমিশনে বৈঠক। ভোলার তজুমুদ্দিনে বিরতিহীন 1 ঘন্টার সংবাদ দুপুরে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছে আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার চলে যাচ্ছি বিস্তারিত খবরে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশন কাজ শুরু করবে 15 ফেব্রুয়ারি থেকে। সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য এই কমিশন গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। কমিশনের মেয়াদ কার্যক্রম শুরুর তারিখ থেকে 6 মাস। নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমনে গঠিত সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা ও জাতীয় ঐকমত্য গঠনের রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে আলোচনা করবে। প্রধান উপদেষ্টার কার্যালয় এই কমিশনের সাচিবিক সহায়তা দেবে। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, সহসভাপতি সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ, কমিশনের সদস্য জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ সময় রাত 1:30টায় সেখানে পৌঁছান তিনি। তাকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমদ বেলহুল আল ফালাসি। এ সময় ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট সম্পর্কে অধ্যাপক ইউনুসকে বিস্তারিত জানান আমিরাতের এই মন্ত্রী। পরে তারা দুই দেশের মধ্যকার ক্রীড়া ও সংস্কৃতিতে সহযোগিতা বৃদ্ধি সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা বলেন। এর আগে প্রধান উপদেষ্টা সন্ধ্যা 7:45 ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হন। সেখানে চলছে 3 দিনের ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট। এতে প্রায় 30 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান যোগ দিচ্ছেন। 2 দিনের সফর শেষে শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। জুলাই আগস্ট আন্দোলনে দেশব্যাপী 848 জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। নিহতদের মধ্যে বিএনপি নেতাকর্মী, সমর্থক ও বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা রয়েছেন। বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দেয় বিএনপির প্রতিনিধি দল। অভিযোগপত্রের সাথে দেশের বিভিন্ন থানায় দায়ের করা 84টি মামলার এজাহারের কপি ও বিভিন্ন সময় প্রকাশিত সংবাদপত্রের কাটিং সহ বিভিন্ন প্রমাণাদি জমা দেয়া হয়। মামলায় পতিত স্বৈরাচার শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 5 শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। আবেদনে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে 1 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত সারা দেশে 2000-এর বেশি লোক শহীদ হয়েছেন, যার মধ্যে 848 জনের তথ্য বিএনপির সংগ্রহে রয়েছে। এ পর্যন্ত আমরা 848 জনের তালিকা বিএনপি অফিসে প্রাপ্ত হয়েছি। সেই প্রাপ্ত মোতাবেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা এসেছিলাম। আমরা 848 জনের নামের শহীদদের তালিকা এবং 84টি মামলার এজাহারের কপি সহ মামলা দায়ের করার জন্য। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ, তবে ব্যক্তি শেখ হাসিনার বিচার আগে হতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বানও তার। দুপুরে গুলশান অফিসে সংবাদ সম্মেলনে এসব কথা জানান
মির্জা ফখরুল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির সঙ্গে একের পর এক বৈঠকে বসছেন নানা দেশের কূটনীতিক। সে ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। 1 ঘণ্টার সেই বৈঠক শেষে বিস্তারিত জানান বিএনপি মহাসচিব। রুটিন আলোচনা হয়েছে, যেটা হয় আর কি। এ সময় এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে শেষ মুহূর্ত পর্যন্ত যে জুলুম নির্যাতন চালিয়েছে তার সঠিক চিত্র উঠে এসেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে। তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশহীন সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে, যে গণহত্যা হয়েছে তার নির্দেশ হয়েছে, এবং যত মানবাধিকার লঙ্ঘন, হিউম্যান রাইটস ভায়োলেশন যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে বিএনপি মহাসচিব জানান, ব্যক্তি শেখ হাসিনার বিচার হতে হবে আগেই, আর দলের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। তো এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষকে অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে। পাশাপাশি জুলাই আগস্ট গণহত্যায় জড়িত সবার বিচারের দাবিও জানিয়েছে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ন্যূনতম সংস্কার, আনুপাতিক নির্বাচন পদ্ধতি সহ 23 দফা প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। আগামী জাতীয় নির্বাচনে 300 আসনে প্রার্থী দেবে দলটি। মিয়া গোলাম পারওয়ার জানান, আনুপাতিক প্রতিনিধিত্ব চায় জামায়াত। ভোট বাতিলের ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে দলটি বলছে, প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। দল নিবন্ধন আইনের শর্ত শিথিলের প্রস্তাবও দিয়েছে দলটি। এছাড়া আরপিওতে নির্বাচন কমিশনের যে ক্ষমতা খর্ব করা হয়েছে সেটি পুনর্বহালের দাবি জানিয়েছে জামায়াত। সকাল 10টায় প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের সাথে বৈঠকে বসে জামায়াতের প্রতিনিধি দল। দীর্ঘ 1 যুগ পর ইসির সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে 9 ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত, সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। অপারেশন ডেভিল হান্টের অভিযানে 5ম দিনে 9 জেলায় গ্রেপ্তার করা হয়েছে 93 জনকে। গাজীপুরে 23 জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে মহানগর পুলিশের অভিযানে 14 ও জেলা পুলিশ 9 জনকে আটক করে। এ নিয়ে 5 দিনে 202 জনকে আটক করা হয়েছে। আটককৃতরা বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। লক্ষ্মীপুরে 5 উপজেলায় অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের 10 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ভোরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ছাত্র জনতার ওপর হামলা মামলায় আসামি বলে জানিয়েছে পুলিশ। অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়িতে আওয়ামী লীগের 15 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এদিকে বাগেরহাটে 19 আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এছাড়া রাজশাহীতে 8, সাভার ও সুনামগঞ্জে 7, নাটোরে 3 এবং মাগুরায় 1 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বরিশালের কীর্তনখোলা নদীতে ট্রলারে জ্বালানি তেলের ড্রাম বিস্ফোরণে 4 জন দগ্ধ হয়েছেন। দগ্ধ 4 জনের 80% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। বুধবার চাঁদমারির যমুনা অয়েল ডিপো সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, যমুনা পেট্রোল ডিপো থেকে ট্রলারে ড্রাম ভর্তি জ্বালানি তেল ও ব্রয়লার মুরগির খাবার লোড করা হচ্ছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে তেলের কয়েকটি ব্যারেল বিস্ফোরিত হয়। এতে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ট্রলারটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ট্রলারে থাকা 6 জনের মধ্যে 4 জন অগ্নিদগ্ধ হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় পাঠানো হয়েছে। আহতরা সবাই নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা। আগুন ছিল, ঠিক আছে। তারপর আমি আয়জান কিছুক্ষণ পর নামাজ পড়তে যাবো, ওটা ধরেছি, এর মধ্যে দেখি লোকজন চিল্লি করতেছে। আমরা এটা বিস্তারিত খোঁজখবর নিচ্ছি এবং অধিকতর তদন্ত করতেছি, এর পিছনে কারো কোনো গাফিলতি আছে কিনা। এখন প্রাথমিকভাবে এদের প্রপার চিকিৎসাটা মেনটেন করা, এটার খোঁজখবর নিচ্ছি যাতে তারা সঠিক চিকিৎসাটা পায়।
পটুয়াখালীর কলাপাড়ায় কন্টেন্ট নির্মাতা নুরুজ্জামান কাফির বাড়িতে আগুনের ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাতে কাফি নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয় জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ও ধানমন্ডি ৩২-এ গুমের আস্তানা ধ্বংসে জনগণের সাথে থাকায় পরিকল্পিতভাবে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় তদন্ত চলছে। এর আগে মঙ্গলবার রাতে বাড়ির বাইরে থেকে দরজা আটকে দেয়, তারপর দেয়া হয় আগুন। এ সময় অজ্ঞাত অবস্থায় ঘর থেকে বের হয়ে আসেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জুলাই আন্দোলনের সময় থেকে ভেঙে পড়েছে চট্টগ্রামে পুলিশের সিসিটিভির নজরদারি। ভাঙচুর, চুরি ও যান্ত্রিক ত্রুটিতে শহর জুড়ে বসানো 700 সিসি ক্যামেরার কোনোটি আর কাজ করছে না। কর্মকর্তারা বলছেন, প্রতিবেদন তৈরি না হওয়া, বাজেট সহ নানা সীমাবদ্ধতায় ক্যামেরাগুলো এখনও সচল করা যায়নি। বিশ্লেষকরা বলছেন, সিসি ক্যামেরা না থাকার সুযোগে নাশকতা ও অপরাধ ঘটাতে পারে বিভিন্ন গোষ্ঠী। সিসিটিভি ক্যামেরা থাকলেও সংযোগ বিচ্ছিন্ন, কোথাও আবার শুধু তার ঝুলছে, নেই ক্যামেরা। এমন দৃশ্য চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় আর সড়কে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বসানো 700 সিসি ক্যামেরার প্রায় সবগুলোরই এমন দশা। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের সময়ে ভাঙচুর, চুরি ও যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়েছে নগরীর সিসিটিভি নজরদারির ব্যবস্থা। এতে হুমকিতে পড়েছে নাগরিক নিরাপত্তা। এখানেও কয়েকদিন আগে সকালবেলা একটা হাইজ্যাক হয়েছে, কিছু নাই, পুলিশ ধরবে কিভাবে, শনাক্ত করবে কিভাবে? সিকিউরিটিগুলো থাকবে, আমাদের জীবনযাত্রা চলাফেরা করতে আমাদের স্বাচ্ছন্দ্যবোধ মনে হইতো। এখন আমরা একটু রিস্কে আছি। এসব ক্যামেরা অচল থাকায় বিপাকে আইন শৃঙ্খলা বাহিনী। অপরাধের তদন্তে কোনো কাজে আসছে না পুলিশের কেন্দ্রীয় সিসিটিভি মনিটরিং সেন্টার। অপরাধী চিহ্নিত করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। এ সমস্যা সমাধানে কাজ চলছে, জানালেন কর্মকর্তা। সিসিটিভির যে সুবিধাটা সেটা কিন্তু আমরা এই মুহূর্তে পাচ্ছি না। তো আমাদের এই বিষয়টা মাথায় রয়েছে, আমরা আবারও যাতে আমাদের সিসি ক্যামেরাগুলোকে ঢেলে সাজাতে পারি, বিশেষ করে আমাদের শহরে যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোকে যাতে আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে পারি। সিসিটিভি নজরদারি না থাকায় নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে, বললেন নিরাপত্তা বিশ্লেষক। এ সুযোগে বিভিন্ন গোষ্ঠী অপরাধ ও নাশকতা করতে পারে, তাই দ্রুত এসব ক্যামেরা সচল করার তাগিদ তার। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সিসি ক্যামেরাগুলো অবিলম্বে চালু করা উচিত। অন্যথায় একদিকে পুলিশ যেমন অসহায় বোধ করবে অপরাধী শনাক্তে, আর অপরাধীরা সেখানে উৎসাহিত হবে অপরাধ সংগঠন করার জন্য। 2021 সালে চট্টগ্রাম নগরীর 16টি থানার 700 স্পটে এসব সিসি ক্যামেরা স্থাপন করে সিএমপি। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বরিশালে সিটি কর্পোরেশনের প্রায় সব ক্যামেরাই নষ্ট। চুরি হয়ে গেছে 80টি ক্যামেরা সহ 420টির কেবল। বিসিসির উদাসীনতা ও অবহেলাকে দায়ী করছে নগরবাসী। তদন্তের পর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিসিসি কর্তৃপক্ষ। 2017 সালের এপ্রিলে বরিশাল সিটি কর্পোরেশনের অধীনে বসানো হয় 2.5 কোটি টাকার 420টি সিসি ক্যামেরা। তবে সচল ছিল ওই বছরের জুন পর্যন্ত। সড়কের পাশের পোস্টগুলোতে অকার্যকর ক্যামেরা, যার বেশিরভাগই চুরি হয়ে গেছে কেবল। 8টি সিসি বুথের সবগুলোতেই তালা। সম্প্রতি বিসিসির 2 ভবনে হামলায় অচল হয়ে যায় 70টি সিসি ক্যামেরা। এজন্য দায়ী করা হচ্ছে বিসিসির উদাসীনতা অবহেলাকে। যে কোনো একটা জিনিস সেটা সাস্টেইন করতে হলে তার লজিস্টিক সাপোর্ট, ম্যান পাওয়ার, অপারেশন মেইনটেনেন্স সব কিছু এর সাপোর্টিং দেওয়া উচিত, যেটা পরবর্তীতে আর প্রোভাইড করা হয়নি। আর অভিযোগ আছে ক্যামেরাগুলো রক্ষায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে নগরবাসী। সিসি ক্যামেরা নষ্ট হয়ে গেছে, তার মেরামত করার কোনো উদ্যোগ নেওয়া নাই, যার কারণে সে বরিশাল সিটি কর্পোরেশনেও আইন শৃঙ্খলার অবনতি ঘটতে আছে। যেভাবে এটা মিসিং হয়েছে, এটা সিটি কর্পোরেশনের উচিত থানায় জিডি এবং প্রশাসন দ্বারা এটা উদ্ঘাটন করা। সিসি ক্যামেরা অকেজো ও চুরি হওয়ার বিষয়ে কমিটি করেছে বিসিসি। জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। বহিরাগত বা বাইরের লোকজন ভেঙে ফেলে বা বিভিন্ন আন্দোলন যদি ভাঙাডাঙ্গা হয় তাহলে এটা ভিন্ন জিনিস। তবে আমরা দেখব যে আমাদের অফিসের কোনো কর্মকর্তা কর্মচারী এখানে গাফিলতি যদি আছে কিনা, যদি থাকে তাহলে আমরা অবশ্যই তার ব্যবস্থা নেব।
অপরাধ নিয়ন্ত্রণে 2021 সালের 27 জুন থেকে এ পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশ মহানগরীতে স্থাপন করা হয় 400-র বেশি ক্যামেরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিভিন্ন বাহিনী ও যেসব সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, আইন অনুযায়ী ও জাতিসংঘের পরামর্শ অনুযায়ী তাদের চাকরি থেকে সাময়িক বহিষ্কারের পদক্ষেপ নেওয়া দরকার বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, মানবতা বিরোধী অপরাধে বিভিন্ন সংস্থা বা বাহিনীর কর্মকর্তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে করা সম্ভব। যারা বাহিনীর মধ্যে থেকে অপরাধে যুক্ত ছিলেন তাদের বিচারের উপযুক্ত স্থান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রের ঊর্ধ্বে নয়। তিনি আরও বলেন, দলগতভাবে অপরাধের প্রমাণ পাওয়া গেলে দলের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণের সুযোগ রয়েছে, কিন্তু সেক্ষেত্রে রাষ্ট্রের উদ্যোগের প্রয়োজন আছে। এছাড়া জুলাই-আগস্ট আন্দোলনে গণহত্যার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনকে আদালতে দলিল হিসাবে ব্যবহার করা হবে বলেও জানান তিনি। সেই প্রতিবেদনে তারা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে শেখ হাসিনা এবং তার সুপিরিয়র রেসপন্সিবিলিটির আন্ডারেই বাংলাদেশে জুলাই-আগস্টে গণহত্যা সংঘটিত হয়েছিল, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল। জাতিসংঘ সুপারিশ করেছে প্রত্যেককে সাসপেন্ড করার জন্য, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ট্রায়াল যাতে হতে পারে। কাল টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে মাওলানা সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইজতেমায় অংশ নিতে আগে ভাগেই ময়দানে জড়ো হচ্ছেন মুসল্লিরা। নিরাপত্তায় প্রথম 2 পর্বের মতোই থাকছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বসানো হয়েছে সিসি ক্যামেরাও। কাল ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে আয়োজন। রবিবার হবে আখেরি মোনাজাত। এর মধ্য দিয়েই শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এর আগে 31 জানুয়ারি প্রথম ও 3 ফেব্রুয়ারি দ্বিতীয়, এই 2 ধাপে শেষ হয় জুবায়েরপন্থীদের আয়োজন। ইজতেমা ময়দান থেকে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আবুল হাসান, এরই মধ্যে মুসল্লিরা আসতে শুরু করেছেন ইজতেমা ময়দানে এবং এই পর্বের মাধ্যমে এবছরের ইজতেমা শেষ হতে চলেছে। মুসল্লিদের প্রতিক্রিয়া কেমন দেখছেন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কি বলছেন তারা? তারা বয়ান করবেন এবং এখানে উর্দু এবং আরবি, ফার্সি, এখানে হিন্দির সাথে সাথে এই বয়ানগুলো কিন্তু বাংলাতেও তর্জমা করবে। আপনাকে বলে রেখে যে এবার ইজতেমায় 85টি খিত্তায় এখানে মুসল্লিরা মূল ময়দানে এসে জমায়েত হয়েছেন তাদের নির্ধারিত খিত্তায়, এবং বিদেশি মুসল্লিরও এসেছেন। আমরা যেটি জেনেছি যে সহস্রাধিক বিদেশি মুসল্লি এখানে তাদের যে নিবাস বিদেশি কামরা সেখানে অবস্থান নিয়েছেন এবং তারা ধর্মীয় যে ইবাদত বন্দেগী, জিকির আজকার এগুলো করে কিন্তু এখানে আজকের দিনটি পার করছেন এবং আগামীকালও কিন্তু ধর্মীয় বয়ান হবে এবং রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে সাদ কান্দুলবির যে অনুসারীদের বিশ্ব ইজতেমা সেটি সম্পন্ন হবে এবং এই ইজতেমাকে ঘিরে যে নিরাপত্তা বলয় সেটি কিন্তু আগের ইজতেমার মতো মানে গত পর্বের মতো রয়েছে এবং এখানে 10,000-এর মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে কাজ করছেন। মূল ময়দানকে 5টি সেক্টরে ভাগ করা হয়েছে এবং এখানে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ এখানে কাজ করছে। 16টি ওয়াচ টাওয়ার রয়েছে। 3 শতাধিক সিসিটিভির মাধ্যমে পুরো ময়দানকে কিন্তু এখানে পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে। কিছুক্ষণ আগে এখানে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং করেছিলেন। তিনি যেটা বলছেন যে আগের যে ইজতেমা হয়েছে সফলভাবে, এবারও সেই ইজতেমাকে সফল করার জন্য তারা নানা পরিকল্পনা নিয়েছেন এবং তিনি বলছেন যে এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা তাদের দায়িত্ব পালন করবেন এবং ভিতরে বাইরে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও কাজ করবেন এবং তিনি জোর দিয়ে যেটি বলছেন যে রাস্তায় ঘাটে যেন কোনো মুসলিম অবস্থান করতে না পারেন বা যারা হকার বসতে না পারেন সেই ব্যাপারে তিনি কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন। আর এক
একটি বিষয় আপনাকে বলে রাখি যে কমিশনার যেটি গুরুত্ব দিয়েছেন যে ডেভিল হান্ট অপারেশন চলছে, সেই অপারেশনে ভয়ে কোনো সন্ত্রাসী বা আসামি যেন ইজতেমা ময়দানে এসে আত্মগোপন করতে না পারে বা ইজতেমায় ভর করতে না পারে, সেই ব্যাপারে তিনি ইজতেমার যে মুরব্বী তাদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলছেন যে অপরিচিত কেউ থাকলে তার সন্ধান যেন পুলিশকে দেওয়া হয়। সেই ব্যাপারে তিনি এখানকার বিশ্ব ইজতেমা আবুল হাসান, সার্বিক ব্যবস্থাপনা তো ভালো মনে হচ্ছে, মুসল্লিরা কতটা সন্তুষ্ট এখন পর্যন্ত? সফলভাবে সম্পন্ন হবে এবং নিরাপত্তায় কোনো ঝামেলা নেই বা কোনো নিরাপত্তা সমস্যা হচ্ছে না বলে এখানে পুলিশ আমাদেরকে জানিয়েছেন এবং মুসলিমদেরকে আশ্বস্ত করছেন যে কোনো ধরনের নিরাপত্তাহীনতা এখানে নেই এবং যদি এই ধরনের কোনো পরিস্থিতি উদ্ভব হয় তাহলে পুলিশ তাৎক্ষণিকভাবে যাতে ব্যবস্থা নিতে পারে সেই ব্যাপারে তারা এখানে প্রস্তুত রয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং যারা মুসলিমরা এসেছিলেন তাদের সঙ্গে কথা বলছিলাম, মুসলিমরা যেটি বলছেন যে এবার যে আয়োজন বিশেষ করে ওযু এবং গোসলের পানি সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থা এবং সার্বিক যে ব্যবস্থাপনা নেওয়া হয়েছে সার্বিক ব্যবস্থাপনায় তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে ইহকালের মুক্তি এবং ইহকালীন এবং পরকালীন মুক্তির আশায় তারা এখানে এসেছেন এবং আল্লাহর নৈকট্য লাভের যে কামনা সেটি কামনা থেকে তারা এখানে ইবাদত বন্দী করছেন এবং তারা বলছেন যে এখান থেকে শিখে পরবর্তীতে তারা এই তাবলীগের যে শিক্ষা সেটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে চান এবং সেই আশা নিয়েই তারা কিন্তু এখন ক্ষেত্রে অবস্থান নিয়েছেন এবং আখেরি মোনাজাতের মাধ্যমে এই পর্ব শেষ হলে তারা অনেকেই কিন্তু তাবলীগ জামাতের যে দাওয়াতি কাজ সেই দাওয়াতের কাজে ছড়িয়ে পড়বেন। এই ছিল ইজতেমা ময়দানের সর্বশেষ পরিস্থিতির খবর। জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। স্বাস্থ্য অধিদপ্তর থেকে অ্যাম্বুলেন্স মিললেও চালক না থাকায় সেবা বঞ্চিত রোগীরা। প্রায় অর্ধ কোটি টাকায় কেনা একটি অ্যাম্বুলেন্স পড়ে আছে বছরের পর বছর। চাঁদপুরের ৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট 4টি অ্যাম্বুলেন্স কোনো কাজেই আসছে না। বিভাগীয় কার্যালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে চালকের জন্য আবেদন হলেও এখনো নিয়োগ হয়নি, জানালেন সিভিল সার্জন। চাঁদপুরের হাজীগঞ্জ, কচুয়া ও মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে মোট 4টি অ্যাম্বুলেন্স। তবে চালক না থাকায় দীর্ঘদিন ধরে কোনো কাজে আসছে না এসব যান। এদিকে অ্যাম্বুলেন্স না থাকায় ভোগান্তিতে এলাকার রোগীরা। সরকারি অ্যাম্বুলেন্স না পাওয়ায় জটিল রোগীকে ঢাকা বা কুমিল্লা নিতে চড়া দামে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করতে হচ্ছে তাদের। যেমন বাইক অ্যাক্সিডেন্ট বা সড়ক দুর্ঘটনা যে রোগীগুলো আসে তখন অ্যাম্বুলেন্সের ডাক পড়ে, তখন সরকারি যে অ্যাম্বুলেন্সটা থাকে ওটা যদি ড্রাইভার উপস্থিত থাকে ড্রাইভার দেওয়া যায়। অ্যাম্বুলেন্সটা আছে আমাদের, কিন্তু ড্রাইভার না থাকাতে রোগীদের অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে। হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে 5 বছর, কচুয়ায় 3 বছর এবং মতলবে 1.5 বছর ধরে পড়ে আছে মোট 4টি উন্নত মানের অ্যাম্বুলেন্স। ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। সেবা কার্যক্রম বন্ধ, এখন অ্যাম্বুলেন্স চলে না। কি আমাদের আউটসোর্সিং ড্রাইভার আছে, ওনাদের দিয়ে মাঝে মাঝে চালানো হয়। চালক নিয়োগ চেয়ে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে, জানালেন সিভিল সার্জন। এই জেলা বাদ দিয়ে অন্য কোনো উপজেলা যেখানে অ্যাম্বুলেন্স নেই কিন্তু চালক আছে, যদি আমাদেরকে ওই ধরনের 3 জন চালক যদি পাওয়া যায় আমাদের এই সমস্যার সমাধান হচ্ছে। রেগুলার বেসিসে ড্রাইভার আনার আমরা একটা প্রস্তাবনা আমাদের বিভাগীয় কার্যালয়ে পাঠিয়েছি, স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছি। আশা করি হয়তো অচিরে আমরা ড্রাইভার পেয়ে যাব। হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে 1টি, মতলব দক্ষিণে 1টি ও কচুয়ায় 2টি অ্যাম্বুলেন্সের কোনো চালক নেই। সেবা নিশ্চিতে এসব হাসপাতালে দ্রুত চালক নিয়োগের দাবি এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরও যা থাকছে। লিবিয়ায় আটকে পড়া আরও 145 বাংলাদেশি ফিরলেন দেশে। আইএমওর সহায়তায় দেশে এনেছে সরকার। যুক্তরাষ্ট্র সফরে ভারতের প্রধানমন্ত্রী মোদি, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক আজ। গত অর্থ বছর তিতাস গ্যাসের সিস্টেম লস বেড়ে দাঁড়িয়েছে 7.5 ভাগের বেশি, যার আর্থিক মূল্য প্রায় 3,000 কোটি টাকা। প্রতিষ্ঠানটি বলছে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে সিস্টেম লস কমাতে জোর তৎপরতা চলছে। গ্যাস চুরির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের। ঢাকা, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায়
13,500 কিলোমিটার পাইপলাইনে গ্যাস বিতরণ করে তিতাস। গ্রাহকের 28.5 লাখই আবাসিক। এছাড়া তারা গ্যাস সরবরাহ করে শিল্প, বাণিজ্য, বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা ও সিএনজি স্টেশনে। গত অর্থবছর তিতাস পেট্রোবাংলা থেকে গ্যাস বরাদ্দ পায় 1,570 কোটি ঘনমিটার, বিক্রি করে 1,450 কোটি ঘনমিটার। বাকি 120 কোটি ঘনমিটার গ্যাস বা 7.67 ভাগ যায় সিস্টেম লসে, যেখানে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির অনুমোদিত সিস্টেম লসের সীমা 2%। তিতাস বলছে তারা এখন রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে পারছে। তাদের দাবি, পুরনো পাইপলাইনও সিস্টেম লসের বড় কারণ। ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে আমাদেরকে, সেই ম্যাজিস্ট্রেটকে নিয়ে আমরা সাম্প্রতিক সময়ে অবৈধ কার্যক্রমগুলো পরিচালনা করছি এবং এটার রেজাল্ট পাচ্ছি। আমরা চেষ্টা করব যে সিস্টেম লস দিনে দিনে বেড়ে যাচ্ছে, তো এটা আমরা চেষ্টা করবো যে আমার একটা টার্গেট থাকবে। এখন যদি সিস্টেম লস 10 থাকে, আমার সামনের মাসে আমি এটা 8 আনবো, রাতারাতি এটা করতে পারবো না। দেখা যাচ্ছে যে অবৈধ সংযোগগুলো লাগছে, কেটে ফেলছি, আবার লেগে যাচ্ছে, এগুলো নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে রাখতে হয়। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ গ্যাস সংযোগের কারণে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে রাষ্ট্র, বাড়ছে শিল্প ও আবাসিক সংযোগের গ্যাস সংকট। তারা বলছেন, গ্যাস চুরি ঠেকাতে আরও কঠোর অবস্থান নিতে হবে সরকারকে। আমরা তো দেখতে পাচ্ছি সিস্টেম লস কমাবার ব্যাপারে তিতাস যথেষ্ট সাকসেস দেখাতে পারছে না। তার মানে এখানে যেই জিনিসপত্রগুলো করতে হবে সেটা হচ্ছে এক্সট্রিম এনফোর্সমেন্টে যেতে হবে। কিছু কিছু লোককে হয়তো জেলেও দিতে হবে তারা যদি অবৈধ কানেকশন সৃষ্টি করে। এলাকা ভিত্তিক সচেতনতা গ্রো করতে হবে যে আপনারা যদি আমাদেরকে হেল্প না করেন টু স্টপ দিস, তাহলে আপনারাও গ্যাস পাবেন না। সিস্টেম লস বেড়ে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাসের মুনাফাতেও। গত অর্থবছর প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান ছাড়িয়েছে 7.5 টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শত শত বছরের ঐতিহ্য ধরে রাখতে বগুড়ার গাবতলীর ইছামতি নদীর তীরে বসেছে বৌমেলা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, এটি তো শত শত বছরের ঐতিহ্যবাহী মেলা। এবারের আয়োজনে মানুষের অংশগ্রহণ, ভিড় কেমন দেখছেন? সব মিলিয়ে কেমন জমেছে বৌমেলা? বৌমেলায় বরাবরই উপস্থিতির হার খুবই বেশি থাকে, এবারও তার ব্যতিক্রম হয়নি। আমি কয়েকজন দোকানির সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে গতবার তাদের দোকানে যে পরিমাণ ক্রেতা এসেছে এখন পর্যন্ত তার সংখ্যা অনেক বেশি, এটি তারা ধারণা দিয়েছেন। তবে বেচাকেনার ক্ষেত্রে কিছুটা কমতি রয়েছে বলে তারা বলেছেন। একই সাথে তারা এটিও বলছেন যে শুধুমাত্র বৌড়াই এই মেলায় এসেছেন এমন না, বউর পাশাপাশি অনেকে এসেছেন, শাশুড়িরা এসেছেন, শিশুরা এসেছেন। অর্থাৎ কেনাকাটার দিক থেকে এবারের মেলায় তেমন বেশি না হলেও উপস্থিতির যে বিষয়টি সেটি অনেক বেশি, এটি দাবি করেছেন প্রত্যেকটি দোকানদারি। আর সবচেয়ে বড় যে বিষয়, এটি একটি ঐতিহ্যবাহী মেলা। অন্তত 400 বছর আগে এখানে যে মেলার সূচনা হয়েছিল, যে সন্ন্যাসীর মেলা হিসেবে পরিচিত, সেই মেলারই ধারাবাহিকতা আসলে বউ মেলা। আপনি জানেন যে প্রত্যেক মাঘের শেষ বুধবার যে মেলাটি হয় সেটি মাছের মেলা হিসেবেই সারা দেশে পরিচিত। এই পরিচিতির জায়গা থেকে এর সঙ্গে যুক্ত হয়েছে বউ মেলা। এখন বউ মেলাও অনেক পরিচিত। সাধারণত এই মাছের মেলাকে কেন্দ্র করে যে জামাই বা বউরা শ্বশুর বাড়িতে আসেন, স্বজনদের বাড়িতে আসেন, মূলত তাদেরকে নিয়েই আজকের এই আয়োজন থাকে এবং সকাল থেকেই এই আয়োজনে লোকজন আসতে শুরু করে। আমি সকাল 9টার দিকে এই মেলা এসেছি, তখন থেকে এখন পর্যন্ত আমার নজরে যেটুকু দেখেছি যে প্রতিটা ক্ষণেই উপস্থিতির হার বাড়ছে এবং চুরি, দৌল, ফিতার যে দোকানগুলো রয়েছে এখানেই মূলত ক্রেতাদের ভিড় বেশি এবং তাদের লক্ষ্য আমার কাছে যেটি মনে হয়েছে, দোকানিরাও সেই একই ধরনের কথা বলছেন, সেটি হলো যে রেশমি চুরি, যেটি কাচের চুরি হিসেবেই সবাই চেনেন রেশমি চুরি, সেই রেশমি চুরির প্রতি এবার ক্রেতাদের নজর একটু বেশি। সেই সাথে তারা যেটি বলছেন যে লিপস্টিক, দুল, ফুল, এগুলোর প্রতিও তাদের আকর্ষণ, মেয়েদের যেসব সাজগোজের জিনিসপত্র সেগুলোর প্রতি আকর্ষণ বেশি। হাসিবুর রহমান, আপনি যেমনটি বলছিলেন, মূলত সন্ন্যাসী মেলার একটি অংশ হলো বউ মেলা। সেক্ষেত্রে গতকালও আমরা দেখেছি যে এই যে নারীরা এসেছেন, তাদের স্বামীরা গতকাল বড় বড় মাছ কিনে নিয়ে গেছেন শ্বশুর বাড়ির জন্য। এটিও তো ঐতিহ্যের অংশ। সেক্ষেত্রে মাছ কেমন বেচা কেনা হয়েছে এবং শুধু কি এই এলাকার মানুষই এসেছেন এই মেলাতে, নাকি আশপাশের অন্যান্য এলাকা থেকেও এসেছেন?
আপনার মাছ বিক্রির প্রসঙ্গ যদি বলি, তবে গতকাল আমি ব্যবসায়ীদের সাথে কথা বলে যে ধারণা পেয়েছি অন্তত 50,000 মণ মাছ এই মেলায় এসেছে। আর একটা বিষয় হলো যে আপনি জানেন যে শ্বশুরবাড়ি থেকে জামাইদেরকে এই মেলায় আসার জন্য উপঢৌকন হিসেবে নগদ টাকা পাঠানো হয়। সাধারণত এই মাছ মেলায় শ্বশুরবাড়ির টাকায় মাছ কেনা হয় এবং তার সাথে মিষ্টিও কিনে নিয়ে যাওয়া হয়। এই মিষ্টির পরিমাণও আমি জানার চেষ্টা করেছিলাম। এই মিষ্টি অন্তত 30,000 মণ এই মেলায় এসেছিল, এমনই ধারণা দিয়েছেন মিষ্টি বিক্রেতারা। আর সব মিলিয়ে 2 দিনের এই মেলা আগে পিছে আরো কয়েকদিন চলে, যে কারণে বলা যায় যে এই একদিনের মেলা যেটি মাঘের শেষ বুধবার হয় সেটিকে কেন্দ্র করে আসলে এই এলাকা জমজট থাকে অন্তত 7 দিন ধরে। আর শত কোটি টাকার এবারও বেচে কেনা হয়েছে এমনই ধারণা ব্যবসায়ীরা আমাদেরকে দিয়েছেন। আর এই মেলায় আমি যে শুধু বগুড়া বা এর আশেপাশের লোকজনকে পেয়েছি তা না, একটু আগে আমি একজন বিক্রেতার সাথে কথা বলেছি, তিনি জামালপুর থেকে এসেছেন। আর দুপুরের কিছু আগে আমি একজন বয়স্ক নারীর সাথে কথা বলেছি, তিনি তার শ্বশুর বাড়িতে এসেছেন এবং সঙ্গে তার 4টি নাতি রয়েছে। নাতিদেরকে তিনি নানা ধরনের জিনিস কিনে দিয়েছেন, কালো চশমা, লাল চশমা, দুল ফুল, এগুলো নিয়েই আসলে নানীদের কাছে নাতিদের যে আবদার সেটি তারা পূরণ করতে পেরেছেন। সব মিলে একটা উৎসবমুখর পরিবেশই এই অঞ্চলে থাকে অন্তত 7 থেকে 10 দিন এবং এর আয়োজন হয় আরো আগে থেকে। আর এবার আমরা যেটি দেখতে পেয়েছি, মাছের পরিমাণ অনেক বেশি থাকলেও আকারে বেশ কম ছিল। অন্যান্য বছর আমরা দেখেছি 42 কেজি 45 কেজি ওজনের মান, এবার আমার নজরে 30 কেজি পড়েছে। আর আজকের যে মেলায় আমরা যেটি দেখেছি, অন্যান্য বছর আমরা যে বিষয়টাকে দেখি, এবার সেখানে আমরা একটা বাড়তি জিনিস দেখতে পাচ্ছি যে বিদেশি পারফিউম এবং লিপস্টিকের প্রতি ক্রেতাদের একটা আকর্ষণ বেশি রয়েছে। তবে রেশমি চুরির খোঁজ করছে প্রায় প্রতিটি দোকানে। হাসিবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। বউমেলা থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। অবিশ্বাস্য হলেও মাত্র 1 টাকায় এখনো পাওয়া যায় চা, পেঁয়াজু। 3 দশক ধরে খাবারের দাম 1 টাকাও না বাড়িয়ে অনন্য নজির গড়েছেন নীলফামারীর সন্ন্যাসীতলা বাজারের ব্যবসায়ী আপন আহমেদ। স্বীকৃতি হিসাবে পেয়েছেন কনজিউমার অ্যাওয়ার্ড। দাম না বাড়ানোই লাভ কমেছে, তবে মানের সাথে কোনো আপোষ হয়নি, জানালেন এই ব্যতিক্রমী ব্যবসায়ী। নীলফামারী সদরের খোকসাবাড়ির সন্ন্যাসীতলা বাজার। 1995 সালে এ বাজারে ভাই ভাই টি স্টোর খোলেন আপন আহমেদ। প্রতি কাপ চা 1 টাকা আর প্রতিটি পেঁয়াজও 1 টাকায় বিক্রি শুরু করেন তিনি। গত 30 বছরে দেশের সবকিছুর দাম বাড়লেও সেই 1 টাকাতে চা আর পেঁয়াজও বিক্রি করে যাচ্ছেন আপন। সময়ের সাথে বেড়েছে আপনের এই ব্যতিক্রমী উদ্যোগের জনপ্রিয়তা। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে চা পেঁয়াজু বিক্রি। স্থানীয়দের পাশাপাশি দূরের অনেক যাত্রীও পথের মাঝে থেমে খেয়ে যান চা পেঁয়াজু। আমার জন্মের পর থেকে দেখতেছি 1 টাকার বড় 1 টাকার চা বিক্রি হচ্ছে। আমার বয়স এখন 22 বছর, এখনও দেখতেছি 1 টাকার বড় 1 টাকার চাই বিক্রি হচ্ছে। এই খাবারের জন্য আশেপাশের বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে এই 1 টাকার চা 1 টাকা পেঁয়াজি খাওয়ার জন্য আসে। এত কম মূল্যে এত ভালো কোয়ালিটি, মানে এত ভালো পরিবেশে ওনারা বিক্রি করে, এটা আমি দেখে এখন অবাক হয়ে গেছি। প্রতিদিন 25 কেজি ডালে 7 থেকে 9 হাজার টাকার পেঁয়াজও বিক্রি হয়, জানান আপন। সময়ের সাথে সবকিছুর দাম বাড়লেও খাবারের দাম না বাড়ানোই সীমিত হয়েছে লাভ। তবে দাম না বাড়ানোর সিদ্ধান্তে এখনো অনড় এই ব্যবসায়ী। দূর দূরান্ত থেকে লোকজন আসে, তাদের সাথে মিশি, এটাও আমার একটা মনে আনন্দ এবং সবার সাথে কথাবার্তা বলি, এই জন্যে বন্ধ করতে পারতেছি না। চলবে, আমার আশা করি যে এভাবে চালিয়ে আসবো আর কি। আপন আহমেদের চায়ের দোকানের জন্য এলাকার পরিচিতি বেড়েছে, এতে খুশি তার স্বজন ও এলাকাবাসী। আমি স্কুল শেষে আমার বাবাকে এসে সাহায্য করি এবং দূর দূরান্ত থেকে অনেক লোক আসে, তারা আমার বাবার এই পেঁয়াজু খেয়ে অনেক প্রশংসা করে, সেটা আমাকে অনেক ভালো লাগে। আপন আহমেদের এই 1 টাকা চা 1 টাকা পেঁয়াজুর এই দোকানটির জন্য আমাদের নীলফামারীকে সারা বাংলাদেশ ভিন্নভাবে চিনি। 2023 সালে জেলা শ্রেষ্ঠ খাদ্য ব্যবসায়ীর স্বীকৃতি হিসেবে আপন আহমেদ পেয়েছেন কাউন্সিল অফ কনজিউমার রাইটস বাংলাদেশ CRB পুরস্কার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IMOর সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া 145 জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় মন্ত্রণালয়। আটকে পড়া শতাধিক অনিয়মিত বাংলাদেশি স্বেচ্ছায় লিবিয়ার বেনগাজি থেকে ফেরার আবেদন জানিয়েছিলেন। ভোর 5:30টায় চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরে আসেন তারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। দেশে ফেরা বাংলাদেশির বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার জন্য মানব পাচারকারীদের খপ্পরে পড়ে লিবিয়ায় অনুপ্রবেশ করেন। সেখানে তাদের অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।